কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয়, যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেররিজমের ভেতরে আসলে আমরা আয়না ঘর নামে পরিচিত শেখ হাসিনার তৈরি টর্চার সেল, এটা যে কতটা ভয়ানক তা জানলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি সন্ধান মিলে আয়না ঘর নামের এই গুম ঘর, যেখানে শেখ হাসিনা সরকার মানুষদেরকে ধরে এনে ডিবি হারুনের নির্দেশে মানুষদেরকে বন্দী করে এমন ভয়ানক নির্যাতন এবং টর্চার করে মেরে ফেলতো, যেই লোমহর্ষক বর্ণনা শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাবে। যদি আপনার পর্যাপ্ত সাহস থাকে তাহলে পরবর্তী অংশটুকু দেখুন। আজ জানবো এই আয়না ঘর কতটা ভয়ঙ্কর এবং এই নির্জন গুম ঘরে নিয়ে বন্দীদের সাথে কি কি করা হতো, কাদেরকে ধরে নেওয়া হতো এই আয়না ঘরে এবং লাশ কেন গুম করা হতো, কেনই বা এইসব বন্দীদের কিডনি বের করে বিক্রি করে দেয়া হতো। সমস্ত তথ্য এই ভিডিওটিতে উঠে আসবে। সবকিছু জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিকে লাইক করে চলুন শুরু করা যাক। দীর্ঘ 15 বছর যাবৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই আয়না ঘরের ভিতরে কোনো ধরনের গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেয়া হয়নি, যে কারণে এই আয়না ঘরের ভিতরে কতজন মানুষকে বন্দী করে রাখা হয়েছিল এবং এই আয়না ঘরের ভিতরে কি পরিমাণ অমানবিক নির্যাতন করা হতো তা কাউকেই জানতে দেয়া হতো না। কিন্তু যখনই শেখ হাসিনা সরকারের পতন হয় তখনই বেরিয়ে আসে এই আয়না ঘরের নির্মম বাস্তবতা। কত লাখ মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল আপনাদের প্রথমে কিছু ফটো এবং ভিডিও দেখাই, যেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু কঙ্কাল দেখা যায়। এই মৃত্যু কঙ্কালগুলো সেই সমস্ত মানুষদের যাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলে লাশ গণকবর দিয়ে চাপা দেওয়া হয়েছিল এবং সেই কঙ্কালগুলোর ভিডিওই সম্প্রতি শেখ হাসিনার পতনের পর গণমাধ্যমে প্রকাশ হয়। এই আয়না ঘরে কর্মরত কিছু পুলিশ বাহিনীদের মুখ থেকে বেরিয়ে আসে এর নির্মম বাস্তবতা। কতটা ভয়ঙ্কর ভাবে আসামিদেরকে টর্চার করা হতো সেগুলো শুনলে আপনার গায়ের প্রত্যেকটি লোম এক এক করে দাঁড়িয়ে যাবে। আয়না ঘরে ঢুকানোর 1 সপ্তাহের মধ্যেই কয়েদিরা মৃত্যুর জন্য আর্তনাদ করত। এখানে থাকা এক কর্মচারী বলেন, আয়না ঘরে থাকা প্রত্যেকটা কয়েদি প্রত্যেক দিন হাত পা ধরে আর্তনাদ করে বলতো, আমাদেরকে এখনই ক্রস ফায়ার করে মেরে ফেলুন, কিন্তু এই আয়না ঘরে আমাদেরকে রেখে শাস্তি দেবেন না। কারণ এখানে কয়েদিদের সাথে এমন টর্চার করা হতো যেগুলো মধ্যযুগের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর। অত্যন্ত চাপা একটি ছোট্ট রুম, যেটা নোংরা এবং বছরের পর বছরও এই রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো না এবং এই রুমের মধ্যে না আছে কোনো ধরনের বিছানা, না রয়েছে কোনো রকম আলো চলাচলের ব্যবস্থা, না আছে কোনো রকম বাতাসের ব্যবস্থা। কয়েদিরা এখানেই খেত, এই ফ্লোরের উপরেই ঘুমাতো এবং জেনে অবাক হবেন কয়েদিদেরকে আলাদা কোনো বাথরুমে যেতে দেওয়া হতো না, সেখানেই বাথরুম করত। যেখানে গরু ছাগল রাখা হয় একইভাবে তাদেরকে এই টর্চার সেলে রাখা হতো। জেনে আরো অবাক হবেন তাদেরকে মাসে মাত্র একবার গোসল করতে দেওয়া হতো। এমনকি যখন কোনো কয়েদি এই নির্মম টর্চার সহ্য করতে না পেরে কান্না করত, আকুতি মিনতি করত, তখন তাদের শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হতো। তাদেরকে খাবার দেওয়া হতো ঠিকই, কিন্তু পানি দেওয়া হতো না। পানির পিপাসায় কয়েদিরা এক পর্যায়ে প্রসাব করে নিজেদের প্রসাবই নিজেরা পান করত এবং প্রসাব পান করে আবার প্রসাব করত এবং সেই প্রসাব আবারও পান করত। এভাবে কিছুদিন করার ফলে কিডনি বিকল হয়ে কয়েদিরা মারা যেত এবং সেই মারা যাওয়া কয়েদিদেরকে গণকবর দিয়ে মাটি চাপা দিয়ে লাশ গুম করে ফেলা হয়েছিল। এরপরে কিছু অফিসার ভাবতে থাকে, এইভাবে মেরে ফেললে তো আমাদের কোনো লাভ হবে না। এরপরে কয়েদিদেরকে খাবারের সাথে পানি দেওয়া হতো যাতে করে অল্প সময় তারা মারা না যায় এবং শাস্তির পরিমাণ বাড়ানো যায়। ভিডিওর এই পর্যায়ে আপনার মনে হতে পারে তাদেরকে এত পরিমাণ শাস্তি কেন দেয়া হতো, সেটার উত্তর কিছুক্ষণ পরেই পাবেন। এই আয়না ঘরের ভিতরে খুব বেশি মানুষ রাখার পর্যাপ্ত জায়গা ছিল না, যে কারণে যাদেরকে এখানে ঢুকানো হতো কয়েদির সংখ্যা বেড়ে গেলে পুরনো কয়েদিদেরকে মেরে ফেলা হতো এবং মেরে ফেলা হতো এমন নির্মম অত্যাচারের মাধ্যমে যেই বর্ণনা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তাদেরকে আলাদা কক্ষে নিয়ে জীবিত অবস্থায় পোস্টমর্টম করা হতো। তাদের শরীরের কিডনি, লিভার, ফুসফুস এবং গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ জীবিত অবস্থায় শরীর থেকে বের করে নেওয়া হতো এবং এক পর্যায়ে কয়েদিরা মারা যেত এবং এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অন্য হসপিটালে বিক্রি করে দেয়া হতো এবং সেই টাকা দিয়েই এখানকার স্টাফদেরকে বেতন দেয়া হতো এবং তারপর এই আয়না ঘরে লুকিয়ে থাকা গোপন কবরস্থানে এই সকল মৃত কয়েদিদেরকে গণহারে চাপা দিয়ে ঢেকে রাখা হতো। এখানে কর্মরত স্টাফ সাংবাদিকদেরকে জানান যে, আমি এই ধরনের নির্মম অত্যাচার দেখে এখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলাম এবং তারপরে আমি এটাও ভাবি যে
যদি আমি এই কথা বলি তাহলে হয়তো এরা আমাকেও মেরে ফেলবে। তার জন্য ভয়ে বাধ্য হয়ে এইখান থেকে চাকরি ছাড়ার কথা তাদেরকে আমি বলিনি। কিন্তু আজ যখন শুনতে পেলাম শেখ হাসিনার পতন হয়েছে, তখন ভাবলাম এটাই সময় এখন আমি সাংবাদিকদের সামনে এই সকল নির্মম বাস্তবতা তুলে ধরবো। আসলে এই স্বৈর শাসক শেখ হাসিনা এই টর্চার সেলের ভেতরে তাদেরকে নিয়ে যেত যারা শেখ হাসিনার বিরোধিতা করত, যারা তার রাজনৈতিক পথের কাটা হয়ে দাঁড়াতো। তাদেরকে প্রথমে গ্রেপ্তার করা হতো, পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার করার পরে ডিবি হারুনের নির্দেশে আসামিদেরকে এই আয়না ঘর নামে পরিচিত টর্চার সেলে নিয়ে দেওয়া হতো। তারপর এই ভয়ঙ্কর নির্মম অত্যাচার করে এক পর্যায়ে মেরে ফেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দেওয়া হতো এবং সেই বিক্রিত টাকা দিয়ে এখানকার সমস্ত স্টাফদেরকে বেতন দেওয়া হতো এবং লাশগুলো গণকবর দেওয়া হতো এবং সেই লাশগুলোর কঙ্কাল আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এই স্বৈরশাসক শেখ হাসিনা সম্পর্কে আপনার কি মন্তব্য, ডিবি হারুন সম্পর্কে আপনার কি মন্তব্য, কমেন্টসে লিখে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এটা আপনার দায়িত্ব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।